This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. अरे कम दे किंतु खाटी दे MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো MDH আজ পাঁচ কথায় কোন খবরগুলোর দিকে আমাদের নজর রয়েছে। প্রথমেই বিগ ওয়ালে দেখাবো পাঁচ কথার দুটো ইস্যু। প্রথম ইস্যু, পাঁচ কথার প্রথম ইস্যু দিলীপের হাতিয়ার বাজপেয়ী মোদি, দেখাবো বিস্তারিত। ইস্যু দুই, রশিদ আবার হাতে অস্ত্র তুলবেন, দেখাবো পাঁচ কথায় ইন ডিটেল। পাঁচ কথার শুরুতেই গেরুয়া শিবিরের অন্দরে নজর রাখবো। প্রায় গৃহযুদ্ধের পরিস্থিতি। দীঘায় জগন্নাথ মন্দিরে উদ্বোধনে হাজির হয়ে বিতর্ক বাড়িয়েছেন দিলীপ ঘোষ। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রীর সঙ্গে সস্ত্রীক দিলীপের সহাস্য আলাপচারিতা অস্বস্তিতে ফেলে দিয়েছে বঙ্গ বিজেপিকে। বেকায়দায় পড়ে দিলীপের হাতিয়ার অটল বিহারী বাজপেয়ী, নরেন্দ্র মোদী। একজন প্রাক্তন প্রধানমন্ত্রী, অন্যজন বর্তমান প্রধানমন্ত্রী। রাজ্য সরকারের আমন্ত্রণ পেয়ে দীঘায় জগন্নাথ দর্শন সস্ত্রীক দিলীপ ঘোষের। এরপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ, হাসি মুখে আলাপচারিতা। জয় জগন্নাথ, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ত্রাহি মাম। ভগবান যাকে যোগ্য মনে করেন তার হাত দিয়ে করিয়ে নেন। তিনি মুখ্যমন্ত্রী হাত দিয়ে একটা ভালো কাজ করে নিয়েছেন। সরকারের প্রতিনিধি হিসেবে অরূপদা আছে, সে আমাকে স্বাগত করেছে। আমার পুরনো বন্ধু, তার লড়াইটা বাইরে করে নেবো তার সঙ্গে। এখানে পার্টি নাই, যারা বুঝতে পারবে না ভগবান তাকে সুবুদ্ধি দিক। মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন, শত্রু শিবিরের মন্ত্রীকে পুরনো বন্ধু বলেছেন, নিঃসন্দেহে সৌজন্য। কিন্তু এই ছবি দেখে আর মন্তব্য শুনে তেলে বেগুনে জ্বলে উঠেছেন বিজেপি নেতারা। তোলপাড় গেরুয়া শিবিরে। সেই আক্রমণের জবাব দিতে গিয়ে প্রাক্তন এবং বর্তমান প্রধানমন্ত্রীকে হাতিয়ার করলেন দিলীপ ঘোষ। দিলীপের হাতিয়ার অটল বিহারী বাজপেয়ী, নরেন্দ্র মোদী। 1999 সালের 19 ফেব্রুয়ারি দিল্লি লাহোর বাসযাত্রার সূচনা করেন তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। ঐতিহাসিক সেই যাত্রায় সামিল হয়ে বাসে চড়ে বসেন বাজপেয়ী। বাসে চেপেই লাহোরে পৌঁছন প্রাক্তন প্রধানমন্ত্রী। বাজপেয়ীকে অভ্যর্থনা জানান সে সময়ের পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। এর কয়েক মাসের মধ্যেই কার্গিলে আক্রমণ করে পাকিস্তান। সৌজন্য সরিয়ে যোগ্য জবাব দেয় ভারত। আমরা সেই সংস্কৃতির লোক, সেই পার্টির কর্মী, যে পার্টির প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী শান্তির বার্তা নিয়ে বাসে চড়ে লাহোরে গেছিলেন। শত্রুর দেশে গেছিলেন, ঘোষিত শত্রু পাকিস্তান। প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করেছিলেন। ফিরে আসার পরে পাকিস্তান আক্রমণ করেছিল, কার্গিল যুদ্ধ হয়েছিল। অটল বিহারীর হাত কাঁপেনি, মিরাজ পাঠিয়ে দিয়ে, সেনা পাঠিয়ে দিয়ে সমস্ত বাংকার গুঁড়িয়ে দিয়েছিলেন। এর ঠিক 16 বছর পর সৌজন্যের আরেক নজির। 2015 সালের 25শে ডিসেম্বর আচমকা লাহোরে পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কাবুল থেকে নয়াদিল্লি ফেরার কথা ছিল, হঠাৎই রুট বদলে যায়। নওয়াজ শরীফের জন্মদিনে শুভেচ্ছাও জানান মোদী। সৌজন্য দেখানো মোদীর জমানাতেই সার্জিক্যাল স্ট্রাইকের যোগ্য জবাব দিয়েছে ভারত। আমার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি নওয়াজ শরীফের বাড়িতে বিয়েতে নিমন্ত্রণ রক্ষা করতে গেছিলেন, কোনো প্রোটোকল মানেননি, আশীর্বাদ করেছিলেন মেয়েকে। কিন্তু তারপরে পাঠানকোট হয়েছিল, পুলওয়ামা হয়েছিল, কিন্তু নরেন্দ্র মোদী সার্জিক্যাল স্ট্রাইক করতে, এয়ার স্ট্রাইক করতে পিছিয়ে যাননি, কারণ এটাই বিজেপি, এটাই ভারতীয় সংস্কৃতি। সৌজন্যের আর একটা উদাহরণ টেনেছেন দিলীপ ঘোষ। 25 বছর আগের ঘটনা। কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। মমতা বন্দ্যোপাধ্যায়ের মা গায়ত্রী দেবীর পা ছুঁয়ে প্রণামও করেন। আমরা সেই পার্টির সংস্কৃতি মানি, যে পার্টির প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী কালীঘাটে গিয়ে মমতা ব্যানার্জির মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলেন। আমরা সেই সংস্কৃতির লোক। মমতা ব্যানার্জি তখন আমাদের সঙ্গে ছিলেন, আর অন্যদিকে চলে গেছেন, শত্রু হয়ে গেছেন, এটা আমি মনে করি। অসৌজন্যের রাজনীতিকে ঘৃণা করি, সাফ বলছেন দিলীপ ঘোষ। আমার পাড়ায় বিয়ে হচ্ছে টিএমসি নেতার বাড়িতে, সে টিএমসি করে বলে তার বাড়িতে আমি বিয়েতে যাব না। এই ধরনের জঘন্য নিম্ন রুচির রাজনীতি দিলীপ ঘোষ করে না, করবেও না, এটা আমি ঘৃণা করি। আমার বাড়ির জামাই যদি অন্য পার্টি করে, সেই মেয়ের বাড়ি আমি যাব না, এই রাজনীতি দিলীপ ঘোষ করে না, করবে না। বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বুধবারই বলেছিলেন, ব্যক্তিগত ব্যাপার, তিনি যাবেন কি যাবেন না, ওনাকে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ করা হয়েছে, পার্টি এন্ডোর্স করে না এটাকে। যেভাবে হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, তারপরে ওখানে যাওয়া মানে
আমার মনে হয় ওটাকে ইগনোর করা। সেজন্য আমরা পার্টি থেকে সিদ্ধান্ত নিয়েছি আমরা যাব না, উদ্বোধনী অনুষ্ঠানে যাব না। তাহলে দলের অবস্থান অগ্রাহ্য করলেন কেন দিলীপ ঘোষ? পার্টি থেকে অফিসিয়ালি কেউ মানাও করেনি, স্বাগত করেনি। পার্টি শুনেছেন আপনারা বলেছে যে মন্দির বয়কট করছি, নাকি করতে পারে। ওনার সঙ্গে কোনো গোপন ক্লোজ ডোর মিটিং করিনি, আমার লোকেরাও সঙ্গে ছিল, ওনার অফিসাররাও সঙ্গে ছিলেন। আর এই সৌজন্য সাক্ষাৎকার হয়, বহু লোক ক্লোজ ডোর মিটিং করে, চিরকুট পাঠায়, গোপনে ফোন করে, দিলীপ ঘোষকে এইসব করতে হয়। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি যাই যুক্তি দিন, দলের যে বিড়ম্বনা বাড়ল সে কথা কি অস্বীকার করতে পারবেন? শুভজিৎ কনিষ্কর রিপোর্ট, TV9 বাংলা। দেখুন, প্রাক্তন এবং বর্তমান প্রধানমন্ত্রীকে যতই হাতিয়ার করুন দিলীপ ঘোষ, তার বিড়ম্বনা কিন্তু কমছে না। কাল থেকে জেলায় জেলায় বিক্ষোভ শুরু হয়ে গেছে। আজও আমরা ছবি দেখেছি, গো ব্যাক স্লোগান শুনতে হয়েছে দিলীপ ঘোষকে। মজার ব্যাপার, স্বাগতম ডাক দিয়েছে তৃণমূল। দিলীপ ঘোষ কি সেই ডাকে সাড়া দেবেন? দিলীপ বলছেন বিক্ষোভে নাকি হঠাৎ বিজেপি। কারা তারা? কয়েকটা মুহূর্ত, একটা ছবি, তাতেই বিক্ষোভের পাহাড়ে বঙ্গ বিজেপি। বিকেলে মন্দিরে যান সস্ত্রীক দিলীপ ঘোষ। মুখ্যমন্ত্রীর সঙ্গে বেশ কিছুক্ষণ কথা হয়। যার বিরুদ্ধে লড়াই তার সঙ্গে সৌজন্য কিসের, সেই প্রশ্ন তুলে দিলীপের দিকে মিসাইল ছুটতে শুরু করেন শঙ্কর ঘোষ, সৌমিত্র খা, কৌস্তব বাগচি, তথাগত রায়রা। বিক্ষোভও শুরু হয় রাস্তায়। মেদিনীপুরে জেলা বিজেপির পার্টি অফিসে ক্ষোভে ফেটে পড়েন দলের নেতাকর্মীরা। দিলীপ ঘোষকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। দিলীপ ঘোষের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। দিলীপ ঘোষকে অবিলম্বে পার্টি থেকে বহিষ্কার করতে হবে। দিলীপ ঘোষ দূর হাঁটো। বুধবার রাতে বিক্ষোভ, বৃহস্পতিবার দলের মধ্যেই খণ্ডযুদ্ধ। মেদিনীপুর পার্টি অফিসে দিলীপপন্থীদের বেধড়ক মারধর বিক্ষুব্ধ কর্মীদের। পালাতে বাধ্য হন বিজেপির জেলা সভাপতি। বৃহস্পতিবার বিক্ষোভ কোলাঘাটে। দীঘা থেকে ফেরার পথে কোলাঘাটের বর্দাবার গ্রামে চা চক্রে যোগ দিতে যান দিলীপ ঘোষ। সঙ্গে ছিলেন স্ত্রী রিঙ্কু মজুমদারও। দিলীপকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বিজেপি নেতারা। গো ব্যাক স্লোগানও ওঠে। কিন্তু আপনারা সেখানে গিয়ে পুজো দিলেন, সেটা তাহলে মন্দির হয়ে গেল। মেসেদাতে দিলীপ ঘোষ আসবে, 3 দিনে 60,000 টাকা তুলে দিয়েছিলাম। এই সৌজন্যটা না করলেই ভালো হতো। এবং দিলীপ ঘোষ ত্যাগী থেকে ভোগে পরিণত হয়েছে, সেটা আমি জ্বলন্ত প্রমাণ দেখতে পেলাম। আমরা দিলীপ ঘোষকে আমাদের লিডার মানি না। কত অনুগামী আমি দেখছি, দাঁড়াও, কাল থেকে বিজেপি আমাকে শেখাচ্ছে। ক্ষুব্ধ দিলীপ পরে বলেন, কিছু লোক আছে যারা বললাম না পার্টিকে কবজা করতে এসে নতুন নতুন বিজেপি হয়েছে, তারা একটু ঝামেলা করার চেষ্টা করছে। এটা হবে না। হঠাৎ বিজেপি যারা, তারা হঠাৎ এসে হঠাৎ যাবে, বিজেপির কিছু যায় আসে না। উল্টো ছবি দীঘায়। সস্ত্রীক দিলীপ যখন সমুদ্র পাড়ে মর্নিং ওয়াক করছেন, তখন তৃণমূল কর্মীরা স্লোগান দেন দিলীপের সমর্থনে। তৃণমূল কংগ্রেসে দিলীপ ঘোষকে স্বাগতম, স্বাগতম, স্বাগতম। দিলীপ ঘোষ স্বাগতম, স্বাগতম, স্বাগতম। দিলীপ ঘোষকে স্বাগতম, স্বাগতম, স্বাগতম। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বিজেপিতে গো ব্যাক, তৃণমূলে স্বাগতম। মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর এটাই প্রাপ্তি দিলীপ ঘোষের। শুভজিৎ কনিষ্কর রিপোর্ট, TV9 বাংলা। বিজেপি কর্মী সমর্থকদের ক্ষোভ তো দেখলেন, এবার দেখাবো প্রতিক্রিয়া, নেতাদের প্রতিক্রিয়া। মুখ্যমন্ত্রী দিলীপ সাক্ষাৎ বেশিরভাগ বিজেপি নেতাই ভালোভাবে নিচ্ছেন না। দিলীপ ঘোষের শটান জবাব, রাজনীতি ছাড়বো, দল ছাড়বো না। জাস্ট লাইক কালকে উনি এক্সপোজ হয়েছেন। এই ব্যাপারটা আমি বহুদিন ধরে দিল্লিকে বলেছিলাম। দিলীপ ঘোষের উপরে বিশ্বাস করছেন, এই দিলীপ ঘোষ সরাসরি মমতা ব্যানার্জির সঙ্গে যোগাযোগ রেখে ইনি চলেন। সিদ্ধান্ত তো অনায়াসেই করাই যায় যে দিলীপ ঘোষ হয় তৃণমূলে চলে গেছেন বা আজ বাদে কাল যাবেন, এবং তার পায়তাড়া করছেন যাকে বলে। দিলীপ ঘোষকে হিন্দুত্ব বোঝাবেন না। আমার কাটলে গায়ে হিন্দুর রক্ত বেরোবে, বিজেপির রক্ত বেরোবে। বাকিদের গায়ে কি রক্ত আছে আমি জানি না, কারণ বহু জায়গায় ঘুরে এসছেন তারা। কে বড় বড় কথা কারা বলছে? যারা মমতা ব্যানার্জি আঁচলের তলায় থেকে নেতা হয়েছে।
আরো বড় বড় কথা বলছে, অনেকে চরিত্রের কথা বলছে, যারা কালীঘাটের উচ্ছিষ্ট খেয়ে জীবন কাটিয়েছে, আজকে বিজেপির উচ্ছিষ্ট খেয়ে বেঁচে আছে। আমি শুভেন্দু অধিকারী এর কোনো মন্তব্য করি না, করব না। দিলীপ ঘোষ চলে গেলে পশ্চিমবাংলা 26-এ সরকার আসতে কোনো বাধা থাকবে না। উনি ঠিক করেছেন, উনি রাজ্যসভা মেম্বার হবেন। আমার থেকে শুনুন না আপনি। দিলীপ ঘোষ দরকার হলে রাজনীতি ছাড়বে, কিন্তু পার্টি ছাড়বে না, বিজেপি ছাড়বে না, এটা পরিষ্কার বলে দিচ্ছি। কিছু লোক হয়তো চাইছেন আমি পার্টি ছাড়লে জায়গাটা খালি হবে, সুবিধা হবে, সেটা হওয়ার চান্স নেই। দিলীপ ঘোষের পাশে কি কেউ নেই? বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি কি একা কুম্ভ? না, সংখ্যায় কম হলেও কেউ কেউ দিলীপের পাশে কিন্তু রয়েছেন। পরবর্তী পদক্ষেপ দেখে তারপরে তার সম্পর্কে ওই ধরনের চিন্তা করা উচিত বলে আমি মনে করি। দিলীপ দা অত কাঁচা রাজনীতিবিদ না। কোনো জায়গায় গেছে, সেখানে মুখ্যমন্ত্রী ছিলেন, দিলীপ দা এমএলএ ছিলেন, তিনি একজন এমপি ছিলেন এবং তিনি রাজ্যের শুধু রাজ্য সভাপতি ছিলেন না, তিনি সেন্ট্রালেরও তিনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন কেন্দ্রের। সেখান থেকে তিনি গেছেন, সেখানে কোনো কথা হয়েছে, তো এটা তো একটা স্বাভাবিক, এর মধ্যে তো আমি অস্বাভাবিকত্ব কিছু দেখতে পাচ্ছি। যে হয়তো বৌদি বলেছিলেন আমরা দীঘাতে এবার হানিমুনটা করি, উনি দেখলেন এক কাজে দুই কাজ হবে, মাননীয় মুখ্যমন্ত্রীও আমাকে নিমন্ত্রণ করেছে, তাহলে জগন্নাথ মন্দিরও উদ্বোধন হচ্ছে, আমাদের হানিমুনও হয়ে যাচ্ছে, এদিকে মাননীয়া তিনিও খুশি হবেন। ভালো, আমরা এটাকে আমি সাধুবাদ জানাচ্ছি। উনি একটা জগন্নাথ মন্দির করা মানে সারা বিশ্ব থেকে মানুষ আসবেন আমাদের পশ্চিমবাংলায়, এখানে হচ্ছে যে অনেক টুরিস্টরা আসবেন। আপনি নিজে যাবেন? ওখানে গেলে তো, দীঘাতে গেলে তো অবশ্যই যেতে হবে, আমি ওখানে গেলে তো নিশ্চয়ই আমিও যাবো আশীর্বাদ নিতে। বঙ্গ বিজেপির নেতাদের মধ্যে একটা বিভাজন যে রয়েছে সেটা কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে। আচ্ছা, তৃণমূল তারা কি বলছে, তারা কি ভাবছে দেখুন। দিলীপ বাবু তো পয়েন্ট করে করে বলেছেন, তো বিজেপির নেতাদের তো এবার সেই পয়েন্ট ধরে ধরে উত্তর দিতে তো দেখছি সব খাবি খাচ্ছে, সব ব্যক্তিগত আক্রমণে চলে যাচ্ছে দিলীপ বাবুকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে সৌজন্য দেখানো হয়েছে, দিলীপ বাবু সেই সৌজন্য দেখিয়েছেন। তো সেই সৌজন্যের চোটে যে বিজেপিটার মাঝখান দিয়ে একটা লঙ্কাকাণ্ড হচ্ছে, তো সে তো বিজেপির রাজনৈতিক দেউলিয়া, না হলে এই কাণ্ড করে। এরা বলছে হিন্দু, এরা বলছে সনাতনী, তিনি মন্দির দর্শন করে পুজো দিয়েছেন বলে তাকে আক্রমণ করা হচ্ছে, এবং যারা আক্রমণ করছে তারাই অধিকাংশ হচ্ছে দল বদলু, তারা সবে গিয়েছে। তো এগুলো দেখলে আমরা বিস্মিত হয়ে যাচ্ছি যে ভগবানকে নিয়ে রাজনীতি কেন। অর্জুন আপনাকে সম্পর্ক, ভালো সম্পর্ক, এইটা আজকে এ বলেছে ভালো, মানুষের সাথে মানুষের ভালো সম্পর্ক থাকবেই। দীঘা থেকে সোজা চলুন কাশ্মীরে। পাকিস্তানের মদতেই কাশ্মীর উপত্যকায় ছড়িয়েছে সন্ত্রাসের আগুন। সাধারণ কাশ্মীরি যুবকদের অস্ত্র প্রশিক্ষণ দিয়ে জঙ্গি বানানোর পাক কারবার শুরু হয় গত শতকের 80-র দশকে। পাকিস্তান ফেরত তেমনই এক জঙ্গি রশিদ খান আত্মসমর্পণের পর থেকে সেই রশিদই হয়ে ওঠে নিরাপত্তা বাহিনীর অন্যতম হাতিয়ার। উপত্যকায় 100-র বেশি জঙ্গিকে ধরিয়ে দিতে বা আত্মসমর্পণ করানোর পিছনে অন্যতম কারিগর এই রশিদ। সেই রশিদের মুখোমুখি আমরা TV9 বাংলা। শুনুন তার মুখে, শুনুন তার জীবনের ইতিহাস। 8-এর দশকের শেষ দিক, কাশ্মীরে তখন আজাদি স্লোগান। উপত্যকার অনেক যুবকের মতোই অস্ত্র তুলে নিতে পা বাড়িয়েছিলেন কুপওয়ারার রশিদ খান। প্রশিক্ষণের জন্য প্রথম গন্তব্য ছিল পাক অধিকৃত কাশ্মীর, সেখান থেকে রাওয়ালপিন্ডি। कहाँ से गए थे आप लोग? हम गए थे मुजफ्फराबाद से रावलपिंडी, यहाँ से मुजफ्फराबाद से रावलपिंडी। किस लिए गए थे आप? हथियार क्यों लिया था उस टाइम पे? हमें भड़काया गया है कि आप हथियार लाओ और हिंदुस्तान के खिलाफ, आर्मी के खिलाफ इस्तेमाल करेंगे, आर्मी निकलेगा, कश्मीर आज़ाद हो जाएगा। সীমান্ত পেরোনোর পরেই তাদের রীতিমতো অভ্যর্থনা জানিয়েছিল পাক রেঞ্জার্স ও পাক সেনা। या पाकिस्तान रेंजर्स कोई कुछ नहीं बोला आपको? बहुत वेलकम किया, चाय शाय पिलाया, बहुत वेलकम किया। उसको पता था जो अब जा रहे हैं? उनको शायद पता था, इसलिए हमारे लिए चाय शाय वगैरह सब कुछ तैयार था। उस टाइम आपको तालीम कौन दिया, पाकिस्तान आर्मी या दूसरा कोई बंदा? वो बोलते थे हम अफगानी हैं, तो पता नहीं कौन थे कौन नहीं थे, मगर वो बोलते थे हम अफगान के पठान हैं। কুপওয়ারার রশিদ খান পাকিস্তান থেকে ফিরে এসেছিলেন সশস্ত্র জঙ্গি হয়ে। এরপর কি করতে হবে সেই নির্দেশও আসতো সীমান্তের ওপার থেকেই।
उन्होंने बोला था कि आप इंतज़ार करना जब तक कि हम आपका कोई इन्फॉर्मेशन देगा, तो आपको खुद ही हिदायत आएगा कि आप क्या करोगे, तो उसी तरीके से आपको करना है। শুধু নির্দেশই নয়, মদত জোগাতে টাকাও পাঠাতো পাকিস্তান। রশিদের দাবি, হিজবুলের মতো সংগঠনকে সরাসরি টাকা দিত পাকিস্তানের জামাতে ইসলামী। हिजबुल मुजाहिदीन जो इंग्लिश में HM बोलते हैं, उनका जमात इस्लामिया का CSC विंग था, वो पैसा खुला देते थे। পাকিস্তানের হাতে কাঠপুতুল বনে যাওয়া জঙ্গি জীবনের মোহভঙ্গ হতে অবশ্য দেরি হয়নি রশিদ খানদের, ফলে আত্মসমর্পণ। এরপর অন্য জঙ্গিদের স্বাভাবিক জীবনে ফেরানোর চ্যালেঞ্জ নিয়েই রশিদ ও তাঁর সঙ্গীরা কাজ করতে শুরু করেন নিরাপত্তা বাহিনীর সঙ্গে। কাশ্মীরে জঙ্গি দমনে আত্মসমর্পণ করা এই জঙ্গিদেরই বলা হয় ইখওয়ানি। उन्होंने धोखे में लिया, धोखा दिया, धोखे में यहाँ वापस किया, और यहाँ मरवाने के बगैर कोई काम नहीं था, मरने के बगैर। तो हमने सोचा ये कदम गलत है, ये काम गलत है। हमने सोचा ये सब फंद ठेला है, फंद का ठेला है, कोई गलत काम है ये, इसलिए हम बेहतर है कि हम फौजी से बात करेंगे। फिर ইখওয়ানি হিসেবে আজ পর্যন্ত 100-র বেশি জঙ্গিকে আত্মসমর্পণ করিয়েছেন রশিদ। कितने आदमी को आप पकड़ा दिया? देखो, जितने हम यहाँ थे उतने ने सबको सरेंडर किया, करीबन 100 कुछ, 100 के भी ज़्यादा। আজাদ কাশ্মীরের স্বপ্ন দেখিয়ে ধোঁকা দিয়েছে পাকিস্তান, তবে রশিদ মনে করেন অনেকের এখনো মোহভঙ্গ হয়নি। अभी की वैली का आदमी, वैली का आम कश्मीरी आज़ाद कश्मीर का सपना देखता है? कुछ लोग देखते, सच बताता हूँ, कुछ लोग देखते। আজ পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় সেনার কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করতে তৈরি রশিদ খানেরা। कहता हूँ अगर वो मुझे गन दे दें तो मैं तो गन चलाऊंगा, तो साथ देने की तो बात ही नहीं है, कंधे से कंधा मिलाकर। পাক আর্মি সে লড়েঙ্গে? बिल्कुल। এক সময়ের এই উপত্যকার একজন মিলিট্যান্ট, তিনি আজকে দাঁড়িয়ে তিনি কিন্তু স্পষ্ট জানিয়ে দিলেন আজকে যদি যুদ্ধ শুরু হয় তাহলে ভারতীয় সেনার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তিনি পাকিস্তানের সঙ্গে লড়বেন। এটাই বোধহয় এই মুহূর্তে গোটা উপত্যকার সাধারণ মানুষের ভাষা। ক্যামেরায় তুষারের সঙ্গে সিজার, TV9 বাংলা, কুপওয়ারা। পাক ডিজিএমওকে সতর্ক করার পরেও উস্কানি অব্যাহত, ফের অস্ত্রবিরতি লঙ্ঘন পাকিস্তানের। কুপওয়ারা চুরি আখনুর সেক্টরে ফের গুলি পাক রেঞ্জার্সের। পরপর 7 দিন বিনা প্ররোচনায় গুলি ছুড়ল পাকিস্তান। পাক বাহিনীকে যোগ্য জবাব দিচ্ছে ভারতীয় সেনাও। एक हफ्ते से लगातार पाकिस्तान बॉर्डर पर सीज फायर का उल्लंघन कर रहा है। साउथ ऑफ पीर पंचाल और नॉर्थ ऑफ पीर पंचाल में पाकिस्तान की तरफ से सीज फायर का उल्लंघन किया गया, तो वहीं भारतीय सेना ने पाकिस्तान को मुंह तोड़ जवाब दिया है। आपको बता दें कि पिछले दिन भी पाकिस्तान के तरफ से जम्मू संभाग की 4 लोकेशंस पे और कश्मीर के 2 बारामूला और उड़ी इलाके में सीज फायर का उल्लंघन किया गया। अंतर्राष्ट्रीय सीमा प्रगवाल सेक्टर, उसके साथ अखनूर, उसके साथ नौशेरा और उसके साथ सुंदरबनी सेक्टर में पाकिस्तान की तरफ से सीज फायर का उल्लंघन किया गया था। भारतीय सेना ने भी पाकिस्तान को मुंह तोड़ जवाब दिया। आज क्योंकि पूरा 1 हफ्ता हो चुका है, एक बार फिर पाकिस्तान ने बॉर्डर पर सीज फायर का उल्लंघन किया। भारतीय सेना ने पाकिस्तान को करारा जवाब दिया है। लाइन ऑफ कंट्रोल हो या फिर अंतर्राष्ट्रीय सीमा, भारतीय सेना हो या फिर BSF बेहद ज़्यादा अलर्ट मोड पर हैं। कैमरा पर्सन अनुदीप शर्मा के साथ अंकित भट्ट, TV9 भारतवर्ष के लिए। অবিলম্বে পেহেলগাঁও হত্যাকাণ্ডের নিন্দা করুক পাকিস্তান। দক্ষিণ এশিয়ায় শান্তি রক্ষার ভারতের সঙ্গে সংঘাত নয়, পাক প্রধানমন্ত্রীকে পরামর্শ মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর। ভারতের বিরুদ্ধে যুদ্ধের প্ররোচনা অভিযোগ নস্যাৎ। পাক প্রধানমন্ত্রী দিল্লির বিরুদ্ধে অভিযোগ শটান খারিজ মার্কিন বিদেশ সচিবের। এদিকে আবার বিদেশমন্ত্রী জয়শঙ্করকে ফোন করে পেহেলগাঁও হামলার নিন্দা মার্কিন বিদেশ সচিবের। সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে আমেরিকা, বার্তা মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর। একই সঙ্গে সীমান্তে উত্তেজনা প্রশমনে ভারতকে অনুরোধ মার্কিন বিদেশ সচিবের। মার্কিন প্রতিরক্ষা সচিবের সঙ্গে কথা প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এরও। যদি MDH কিচেন কিং কিচেনে থাকে তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH